আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আগুনে প্রাণ ছড়ল ৮ বাংলাদেশির। নিউ মার্কেট এলাকায় হোটেলে আহতদের মধ্যেও আছেন ৬ জন। ধারণা, এসি বিস্ফোরণ নিচেও আসে না, উপরেও কেউ যাইতে পারে না, কিন্তু মারা গেছে। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ আমিও যে হোটেলে আছি, আশপাশে অনেকগুলো এই ধরনের হোটেল আছে। ঢাকার আশেপাশের জেলায় কাটেনি গ্যাস সংকট। জ্বালানি পরিবহন সক্ষমতা বৃদ্ধিতে 2টি অয়েল ট্যাঙ্কার কিনতে চায় শিপিং কর্পোরেশন। একনিকে পর্যালোচনা। প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষ, গুরুত্ব পাচ্ছেন যোগ্য ও বঞ্চিতরা, বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিতর্কিত, অদক্ষ আর বারবার চুক্তিভিত্তিক নিয়োগে আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন। সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন তারা আসলে সুষ্ঠুভাবে, বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুর্বল। জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড কাড়ল তাদের প্রাণ। নিহতদের মধ্যে আছেন নারী আর এক শিশুও। হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 6 জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি। এমার্জেন্সি এক্সিট তো ছিলই না হোটেলের। মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত 2টা থেকে 2:45টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 8 জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং এক শিশু রয়েছেন। মূলত চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ আমিও যে হোটেলে আছি, আশপাশে অনেকগুলো এই ধরনের হোটেল আছে। সেই হোটেলগুলোতে আপনার নিরাপত্তা কতটুকু আছে এটা যাচাই বাছাই করে এখন দেখবো। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে মানুষকে বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 होटल चल रहे हैं, छोटा छोटा रूम्स 10 रूम, ये सो नहीं चल सकता है। তবে আগুনের কারণের পাশাপাশি সামনে এসেছে আরও বড় প্রশ্ন, হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল। সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। দুর্ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের সোমবার দুপুর থেকে নরসিংদীর আবাসিক সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় সরবরাহ বন্ধ। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা। দ্রুতই এই সংকট সমাধানের আশা তিতাস কর্তৃপক্ষের। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রামে মঙ্গলবারের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সিএনজি পাম্পগুলোয় চাহিদা মতো গ্যাস মিলছে না। টিপ মারমু 300-400 টাকা রোজ করে এটা নিয়ে ব্যবস্থা নিয়ে আমরা চলি। তারপরেও আমাদের কিস্তি আছে, এগুলিও দিতে পারতেছি না, রীতিমতো আমরা গ্যাস পাই না বিদায়। মাঝখানটা কিছুদিন দিছিল, স্বাভাবিক ছিল, আবার এই সমস্যাটা হয়েছে, কিন্তু এটা নির্ধারিত কেউ দিতে পারতেছে না তথ্যটা যে এটা কবে সমাধান হইব।
এক ভাগ নিচে এসেছে, যে কারণে হতাশ রয়েছে শিল্প কলকারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে তাদের যে শ্রমিক ছিল সেখানে প্রায় অনেক ছাঁটাই করতে তারা বাধ্য হয়েছে। এজন্য বাধ্য হয়েছে যে গ্যাস নাই, উৎপাদন নাই, সেক্ষেত্রে তারা অনেকটাই দিশেহারা রয়েছে। তবে তারা গ্যাস যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে, তারা বলছে এটি খুব দ্রুতই স্বাভাবিক হচ্ছে। এই নিয়ে কিন্তু প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত শিল্প কলকারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা গ্যাস পাচ্ছে না। যে কারণে আমরা দেখছি যে শিল্প কলকারখানার পাশেই কিন্তু তাদের যে জরুরি রপ্তানি কাজে নিয়োজিত যে পরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মূল ফটকের সামনেই পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে একজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি বলছিল যে প্রতিদিন 3 থেকে 4টি তাদের ট্রিপ হতে, সেক্ষেত্রে প্রায় 1 মাস যাবৎ সেখানে 2 দিন 3 দিন পর পর একটি করে ট্রিপ হচ্ছে, তাও এটি অনেকটাই আসলে হয় না বলতেই চলে। এই নিয়ে কিন্তু আসলে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু একটি প্রায় অলস সময় কাটাচ্ছে। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একটি কারখানাতে প্রবেশ করেছিলাম, প্রবাসী কলকারখানা, সেখানে দেখেছি যে অধিকাংশ যে তাদের লাইনগুলো রয়েছে, অর্থাৎ পোশাক উৎপাদনের যে লাইনগুলো রয়েছে সেখানে আসলে অলস সময় কাটাচ্ছে। কেউ আবার লাঞ্চের সময় সেখানে তারা লাঞ্চ করতে গেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারাও ঠিক একইভাবে বলছে এই যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে তারা চাকরি ছেড়ে অন্য পেশায় যাবে, এমনটাই তারা আমার কাছে বলছিল। আমরা সেই বিষয়ে শুনছিলাম। অর্থাৎ সব কিছু মিলে যদি বলি, দ্রুত গতিতে যদি গ্যাসের চাপ না বাড়ে সেক্ষেত্রে পোশাক শিল্প খাতে যেমন 10 নামবে, সেক্ষেত্রে নামবে শ্রমিক সহ এই সংশ্লিষ্ট যারা রয়েছে সকলেই একই অবস্থায় পরিণত হবে। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। বিএনপি সরকারের ক্ষমতার 6 মাসে প্রশাসনে কতটা শৃঙ্খলা ফিরেছে? কমেছে কি দলীয়করণ? যোগ্য ও পেশাদারদের কতটা মূল্যায়ন হচ্ছে? নাকি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের মতোই দক্ষতা ও পেশাদারিত্ব আমলে না নিয়ে বেড়েছে দলীয় নিয়োগ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, যোগ্য ও বঞ্চিতদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে অদক্ষ ও বিতর্কিতদের নিয়োগ ইস্যুতে আছে সমালোচনা। চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি আর একই কর্মকর্তাদের বারবার চুক্তিতে নিয়োগ দেওয়ার অনেক ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিয়োগ পদোন্নতিতে গুরুত্ব দেয় দলীয় মতাদর্শের কর্মকর্তাদের। যে গত 20-25 বছরে, শুধু 15-17 বছরে না, আমলাতন্ত্রটা সাংঘাতিকভাবে 3টা ভাগে বিভাজিত হয়েছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। এই ধরনের নিয়োগ দেওয়াটা, এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে, এটা রাষ্ট্র ভেতর থেকে দুর্বল হয়ে যেতে থাকে। সরকার গঠনের পর প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিএনপি এই সবক কতটা গ্রহণ করেছে এ নিয়ে প্রশ্ন আছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে প্রশাসনে চরম দলীয়করণ হয়েছে। এর থেকে বের হতে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু নিয়োগ পদোন্নতিতে দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেই কমিশনের সুপারিশ মানেনি তখনকার অন্তর্বর্তী সরকারও। দীর্ঘ অবসরে থাকা জামায়াত ও বিএনপি ঘরানার কর্মকর্তাদের বেশ কয়েকজনকে ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিল গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে। সেই ধারাবাহিকতা বিএনপিও রক্ষা করছে। বর্তমানে সচিব ও সচিব পদমর্যাদার 79 জনের মধ্যে 23 জনই চুক্তিভিত্তিক দলীয় মতাদর্শের। আবার ভিন্ন মতাদর্শের কারণে জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পদের 70-এর বেশি কর্মকর্তা ওএসডি অর্থাৎ কর্মহীন হয়ে আছেন, যাদের কারণে ফ্যাসিবাদী সরকার এত শক্ত খুঁটির উপর দাঁড়িয়েছিল যে গণমানুষের অধিকার বারবার তারা লুণ্ঠন করেছে। সেই ধরনের মানুষকে ছাঁটাই করা হবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়া।